আল্লাহ বলে আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে দিনটাই বাঙালির কাছে একেবারে অন্যরকম। পুজো পুজো ভাব, বিশ্বকর্মা পুজো যে আজ, কিন্তু তা সত্ত্বেও এমন এমন ঘটনা যে কারণে আমাদের বিষয়গুলো সামনে নিয়ে আসতে হচ্ছে। দুটি বিষয়ের দিকে আমরা নজর রাখবো। এক, পাঁশকুড়ার সরকারি হাসপাতালে সেখানে ধর্ষণের অভিযোগের ঘটনা শুধু নয়, সেখানে প্রাক্তন মন্ত্রীর পুত্রের নাম উঠে চলে আসছে। কেন? আমরা কারণ অনুসন্ধান করার চেষ্টা করব। দ্বিতীয়ত, এরই সঙ্গে যেদিকে আমরা নজর রাখবো, কাকদ্বীপে সেখানে আমরা দেখলাম যে প্রধান শিক্ষককে বেধড়ক মারের ঘটনা, ধাক্কা দেওয়া হলো। কেন এই ঘটনা ঘটবে, বার্তা কি যাবে, এ নিয়ে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গে আমাদের অতিথিরা থাকবেন এবং আপনাদের সামনে নানান প্রশ্ন তথ্য আমরা তুলে ধরব। কিন্তু প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো, অর্থাৎ পাঁশকুড়ার ঘটনায় এখনো পর্যন্ত আপডেট কি কি তথ্য উঠে আসছে এবং অভিযোগই বা কি দেখাবো। পাঁশকুড়া কাণ্ডে এবার নাম জড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলের। মঙ্গলবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয় মঞ্চের ৮ প্রতিনিধি। অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলার পর প্রতিবাদ মিছিল করেন তারা, দেন আইনি পরামর্শ। অভয় মঞ্চের প্রতিনিধি পবিত্র গোস্বামীর অভিযোগ, প্রাক্তন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের ঘনিষ্ঠতা ছিল। সেই কারণেই হাসপাতালে অভিযুক্তর দাপট বেড়েছে। ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে। আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র। তার প্রশ্রয়ে, তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের দাবি, বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কোনো সম্পর্ক নেই, রাজনীতি করার জন্যই তাদের নাম জড়ানো হচ্ছে। অভয় মঞ্চের প্রতিনিধিদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি, তাদের মুখোমুখি দেখা করার বার্তা দেন, দেখা না করলে পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি। আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত, সে করে কোথায়? সুপার স্পেশালিটিতে। তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায়? অভিযুক্ত জাহির আব্বাস তৃণমূলের বড় নেতা, কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পাঁশকুড়ায় ঝাড়ু হাতে মিছিল মহিলাদের। পাঁশকুড়ার সাম্প্রতিক ঘটনা, জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা, তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি। স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশি হেফাজতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। ঘটনায় বিস্ফোরক অভয় মঞ্চের প্রতিনিধিরা। তবে কি সত্যি প্রাক্তন মন্ত্রীপুত্রের সঙ্গে কোনো রকম যোগসাজশ রয়েছে অভিযুক্ত জাহির আব্বাসের? মন্ত্রীপুত্রের ছত্রছায়ায় থেকেই কি হাসপাতালে জাহিরের আধিপত্য জাহির? পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমরা এই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিজেপি নেতা তন্ময় মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই স্বাগত জানাবো। প্রথমেই তন্ময়বাবু আপনার কাছে আসবো যে কেন এই ঘটনা আজকের দিনেও সামনে আসবে, কেন এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে? দেখুন শিলাদিত্য, আপনাদের মনে আছে যে আরজি করের ঘটনার পরে দুটো জিনিস সামনে এসেছিল, যে সিসিটিভি ক্যামেরা নেই এবং নিরাপত্তার অভাব। এবং তারপরে এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছিল যে তারা হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে, কর্মীদের সিসিটিভি দেবে। তারপরে 1 বছর হলো না, তার মধ্যে এই আবার একটা হাসপাতালে ঘটনাটা ঘটেছে। শুধু নয়, এবং অনেক দিন ধরে ঘটছিল, আজকে প্রথম নয়। তারা শুধু ভয়ে সেই একই জিনিস, থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট, এবং চাকরি চলে যাওয়ার ভয়ে, অল্প পয়সার বেতন পান, সংসার চলবে না, মুখ চুপ করেছিলেন। একজন মহিলা আজকে সাহস করে সামনে এগিয়ে এসছেন। আজকে যিনি অভিযুক্ত তিনি দেখুন, সেখানে তিনি একটা ঠিকাদার সংস্থা থেকে এসে সেখানে কাজ করছেন, কিন্তু তিনি সেখানে নিজে ব্যবসা চালাচ্ছেন। সেখানে তার একাধিক অ্যাম্বুলেন্স, মাতৃযান, সব কিছু তিনি চালান। তিনি নাকি ওই সুপারের নাকি তেল ভরে দেন। আজকে এই সুপারকে নাকি বিএমওইচ এর ডিউটি করতে হয়,
তাই নাকি 3 মাস তিনি দেখতে পারেননি, তিনি বলছেন। তার মানে তন্ময়বাবু? 3 মাস এই জাহির আব্বাস বকলমে সুপার সেজে কাজ চালাচ্ছিল। তন্ময়বাবু একটুখানি আটকাচ্ছি, অনেকগুলো অভিযোগের কথা বলছেন, আপনি তারই সঙ্গে বললেন যে কেউ অন্ততপক্ষে সামনে এসে বলেছেন, অর্থাৎ অভিযোগকারিনী এবং তার মা, তারা মূলত ঠিক কি কি বক্তব্য রেখেছেন, কি অভিযোগ করেছেন শোনাবো। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। না, কেউ ছিল না, কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। না, জানাতে পারিনি, বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি। হিয়ারিং করবে এই ভয়েই করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। এই চাই যাতে তার শাস্তি হোক, দণ্ড হোক। দীর্ঘদিন ধরেই সব মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে। যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো, তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে, কাজ থেকে বার করে দেবো। না, সেরকম কিছু না, কিন্তু আমাকে ডেকেছিল ওইখানে যে রুমে ডেকে খুবই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমার উপর জোর করছিল, শারীরিকভাবে আমার উপর জোর করছিল। তিনি আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি, সবাই এড়িয়ে যাচ্ছিল। সে তো সমস্ত দিক থেকেই আমার উপর মানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সৌমেন বাবু, আপনার ছেলের নাম সামনে চলে আসছে বারবার করে, কেন, কি বলবেন? দেখুন, কেউ যদি আমার ছেলের নাম নিয়ে তারা ভাবেন যে তাদের ভালো হচ্ছে, আমি চাই তাদের উন্নতি হোক। আমার ছেলের নাম নিলে তাদের ভালো হলে ভালো হোক। কি ব্যাপারে সামনে আসছে? জাহির আব্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা। জাহির আব্বাস, দেখুন আমার ছেলে, এই আমি তো একটু আগে দেখছিলাম, জাহির আব্বাস আজ থেকে 16 বছর আগে সে এইসব অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তখন আমার ছেলের বয়স 16 বছর। এখন আমার ছেলে 32 বছর বয়স। সে জাহির আব্বাস পাঁশকুড়া সুপার স্পেশালিটির স্টাফ এজেন্ট কর্তৃক নিয়োজিত সুপারভাইজার। আর আমার ছেলে, সে হচ্ছে বিএমওই, সে হচ্ছে ব্লক হেলথ সেন্টারের তিনি হেলথ অফিসার। তো সুপার স্পেশালিটি আর ব্লক এই দুটোর মধ্যে কি করে যোগাযোগ থাকবে? তার দোষ একটাই, সে আমার মতো একজন রাজনীতিবিদ। রাজনীতি আমার তো নেশা, কিন্তু পেশা আমি অধ্যাপক। সেটাই তার। যেমন কিছুদিন আগে অভয়াকাণ্ড হল, তাতেই যারা এবার গেছিলেন, আমি শুনলাম কে ডক্টর পবিত্র গোস্বামী অভিযোগ করেছেন। পবিত্র গোস্বামী, হ্যাঁ, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি এসছেন, তিনি একজন ডাক্তারবাবু। এসে তিনি পুঙ্খানুপুঙ্খ কোনো বিচার না করে বললেন বোধিসত্ত্ব মহাপাত্র এর সঙ্গে যুক্ত। ব্যাপারটা বলি যে আমার ছেলেকে এর আগে আরজিকর কাণ্ডেও যুক্ত করা হয়েছে। আমার ছেলে পিজি থেকে এসএসকেএম থেকে এমবিবিএস, ওখান থেকে ট্রমা কেয়ারে হাউস স্টাফশিপ 2 বছর, তারপর জিডিএমও হয়ে এসেছিলেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি। তখন অন্যজন ছিলেন সুপার, সেখান থেকে তিনি বিএমওএইচ হয়ে এসছেন কোথায়? পাঁশকুড়া ব্লকে। তারপর এখন সে নিট দিয়ে এমডিতে চান্স পেয়ে চলে গেছে এমডি। সৌমেনবাবু একটুখানি আটকাই, জাহির আব্বাসের সঙ্গে আপনার ছেলের অতিরিক্ত ঘনিষ্ঠতা জাহির আব্বাসের বাড়ন্তের কারণ বলে অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? আমি বলি, অভিযোগ বললেই তো হবে না, অভিযোগটা প্রমাণ করতে হবে। আমার ছেলের যদি মনে হয় জাহির আব্বাসের সঙ্গে যোগাযোগ আছে, দয়া করে আপনাদের চ্যানেল এবং অভয়াকাণ্ডের ডক্টর পবিত্র বাবু
যিনি এসে অভিযোগ করে গেছেন তিনি প্রমাণ করুন যে জাহির আব্বাসের সঙ্গে আমার ছেলের যোগাযোগ আছে, তাহলে আমি নিজের হাতে, প্রশাসন যেভাবে তাকে দোষী সাব্যস্ত করবে, তাকে জেল দেয়া হোক, যা করা হবে আমি নিজের হাতে তাকে তুলে দেব। কিন্তু ডক্টর পবিত্র গোস্বামীকে আমি বলছি যে আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলি, যদি না পারেন তাহলে কি করবেন সেটা কিন্তু প্রশ্ন উঠে রাখলাম। এই ঘটনাটাকে আপনি কোন চোখে দেখছেন? পাঁশকুড়া হাসপাতালের এই ঘটনা, এটা তো সামাজিক ব্যাধি, এটা নিশ্চিত সামাজিক ব্যাধি। তার মানে এই ঘটনার জন্যে সমস্ত হাসপাতাল যুক্ত হবে তা নয়। আমি আবার বলছি, আমি এবং আমার ছেলে, আমরা যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু, এবং এই স্বাস্থ্য বিভাগের যত উন্নতি হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা শুধু তাকে অনুসরণ করি বলেই, কে বা কারা, কাউকে দোষ দেবো না, অভয় মঞ্চে কারা আছেন তাদেরও আমি দোষ দেবো না, কিন্তু তারা কি সত্যি? অভয়া তো আমার মেয়ের থেকেও বয়সে ছোট। আমার মেয়ে এখন LLM করে সে PhD করছে, তার থেকে বয়সে ছোট। আমিও তো সেই মঞ্চের, আমিও বিচার চাই। একদম ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আমার শেষ প্রশ্ন আপনার প্রতি ছিল, কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় আমাদের অপর অতিথি রয়েছে। সায়ন, আপনাকে খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন করতে চায়, বারবার করে হাত তুলছে। সায়ন প্লিজ খুব সংক্ষেপে। না, উনি তো রাজ্যের শাসক দলের প্রতিনিধি, রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে। এই সামগ্রিকভাবে যে ঘটনা ঘটছে, উনি সরকারের প্রতিনিধি হিসেবে কখনো দায় এড়িয়ে যেতে পারেন নাকি? কিন্তু পিতা পুত্রের সম্পর্কের জন্য উনি বলছেন না, উনি সরকারের প্রতিনিধি, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক। উনি কিভাবে দায় এড়িয়ে যাচ্ছেন? সুপার স্পেশালিটি হাসপাতাল এত বড় একটা নামকরণ করেছেন, কিন্তু যা ঘটনা ঘটেছে স্বীকার করুন, দায় স্বীকার করুন। একটা কথা বলি সায়নবাবু, 11.5 কোটি মানুষের বঙ্গ, সেখানে কোথায় একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তাতে আপনি বলবেন দায় কেন এড়াবো? আমি নিশ্চিত এই ব্যাধির জন্য আমি তাকে ধিক্কার জানাই, কিন্তু কেউ একজন করেছে, সে দায় তো আপনারও। আপনিও তো এই বাংলার একজন অধিবাসী, আপনি বলুন আপনার কি সেই দায়িত্ব নেই? দায় এবং দায়িত্ব কার, এবং তার সঙ্গে প্রশাসনের ভূমিকা কি, এই সম্পর্কেই প্রশ্ন আমরা বারবার করে তুলব। শোভনবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সায়ন, এই প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই করে আসবো, কিন্তু আজিজুল বাবু আপনার কাছে আসবো, কেন এই ঘটনা বারবার ঘটবে, কেন এই প্রশ্নের জায়গা উঠে আসবে? একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে দুটো ঘটনাকে সামনে রেখে আজকের যে আলোচনা, সে আলোচনার একটা প্যাটার্ন হচ্ছে দুটোই সরকারি প্রতিষ্ঠানের ঘটনা, দুটোই, একটা স্বাস্থ্য বিভাগ আর একটা শিক্ষা বিভাগ। এবং এক্ষেত্রে যদি আমি দেখি তাহলে দুটো ক্ষেত্রেই প্রশাসনিকভাবে তদন্তের দাবি রাখে আমার ধারণা, এবং প্রশাসনিক তদন্তের দাবি রাখে, বিশেষ করে এটা ক্রিমিনাল অফেন্স এর সঙ্গে যুক্ত, সুতরাং পুলিশি যে তৎপরতা, পুলিশি তদন্তে এই ব্যাপারগুলো আসবে। সুতরাং আমাদের খানিকটা তো অপেক্ষা করতেই হবে প্রশাসনিকভাবে, এবং স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর। অপেক্ষা আপনার নিশ্চয়ই মনে রয়েছে 8ই আগস্ট 2024-এর ঘটনা, সারা বাংলা, সারা দেশ, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তকে আলোড়িত করেছিল। তারপরও অপেক্ষা তো করতেই হবে, কারণ হচ্ছে যাদবপুরে এই 3 দিন আগে অনামিকা মণ্ডল রাতের বেলায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তার রহস্যজনক মৃত্যু হলো। সেই জটটাও তো খুলতে হবে। আমরা কি যাদবপুর নিয়ে ততটা তৎপরতা দেখাচ্ছি? অর্থাৎ কোথাও শুধুমাত্র খারাপ জিনিসকে নিয়ে একটা সরকারকে বদনাম করার চেষ্টা করছি না তো? এই যে সামাজিক ব্যাধি ঘটনা সামনে যদি আসে, সেই ঘটনা তো ধামাচাপা নিশ্চয়ই দেয়া হবে না। এটা তো ঘটনা, ভারতবর্ষে প্রতিদিন 86 জন নারী ধর্ষিত হচ্ছে, এটা তো সামাজিক ব্যাধি। এই বাস্তবতাকে যদি আমরা স্বীকার না করে, স্বীকার না করে, তাহলে ব্যবস্থা কোথায়, কত তাড়াতাড়ি নেওয়া হচ্ছে না কি হচ্ছে না, এই প্রশ্নই উঠছে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো। পাঁশকুড়া এবং কাকদ্বীপ দুটি ঘটনার দিকে আমরা নজর রাখছি। প্রথমে আমরা পাঁশকুড়ার দিকে নজর রাখছি। আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের আরও এক অতিথি, রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। সায়ন আমাদের সঙ্গে রয়েছে। সায়ন, যদিও একটু আগে প্রশ্ন করলে, কিন্তু সায়ন তোমার কাছে
কাছে আসবো, এই বারবার ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে কি সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে না পাঁশকুড়ার ঘটনায়? না, প্রথম কথা হচ্ছে শিলাদিত্যদা, 1 নম্বর কথা হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি, এটা ঠিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সৌমেনবাবু একটু আগে ছিলেন, সৌমেনবাবুকে যে প্রশ্ন করলাম উনি যত সুন্দরভাবে বললেন যে এই 10 কোটি পশ্চিমবাংলার মধ্যে সায়ন ব্যানার্জিরও যতটা দায়, আর শাসক দলের প্রতিনিধি হিসেবে, একজন বিধায়ক হিসেবে, একজন প্রাক্তন মন্ত্রী হিসেবে ওনারও ঠিক ততটাই দায়। এটা একটা হাস্যকর যুক্তি আসলে। দেখো, তুমি যদি আরজি করের দিকে তাকাও, আসলে আরজি করের ঘটনা, এত বড় আন্দোলন, এত কিছু থেকে রাজ্যের সরকার আসলে কিন্তু কোনো শিক্ষা গ্রহণ করেননি। আরজি করের ঘটনার যে মূল বিষয় ছিল যে একজন সিভিক ভলেন্টিয়ার কেন আইন আনা হয়েছে বাইক ব্যবহার করে মাঝ রাত্রিবেলায় কোনো রকমের কোনো সিকিউরিটি ইস্যু ছাড়াই তিনি সোজা আরজি করে ঢুকে গিয়ে আরজি করের ভেতরে সেখানে প্রাণকেন্দ্রতে দাঁড়িয়ে তিনি ধর্ষণ করে খুন করে বেরিয়ে এসেছেন। সায়ন, বিধানসভায় ইতিমধ্যে আইন আনা হয়েছে, তারই সঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার পাওয়া যায় অতি দ্রুত, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তা সত্ত্বেও তুমি কেন বলছো এই কথা? শিলাদিত্যদা, আমি জাস্ট শেষ করিনি, আমি তোমাকে একটা কথা বলছি। আমি বলছি যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সুপার স্পেশালিটি হাসপাতালের যে কর্মী কাজ করছে, বাইরে থেকে নেওয়া কর্মী, এই কর্মীর বিরুদ্ধেই তো ধর্ষণের অভিযোগ ছিল। সে কখনো এই প্রতিষ্ঠানে কাজ করতে পারে? এর বিরুদ্ধে তো আগেও বুড়ি অভিযোগ ছিল। তো সুপারের মাথায় হাত রাখার জন্য এই কাজ হয়েছে। দ্বিতীয় কথা, ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার হবে, এটা কোনো নতুন কোনো বিষয় করছে না। যে কোনো রেপ কেসের ক্ষেত্রে পক্সো হলে একটু স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে করা হয়, অন্যান্য রেপ কেসের ক্ষেত্রে স্পেশাল কোর্টে মনিটরড ভালোভাবে ইনভেস্টিগেশন করে সেখানে স্পিডি ট্রায়াল করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবাংলায় দুর্ভাগ্য এটাই, যেগুলো স্বাভাবিক বিষয় সেগুলো হয় না বলে, সেগুলো যখন হয় তখন আমাদের কাছে স্পেশাল মনে হয়। কিন্তু আমরা বলছি মা বোনেদের নিরাপত্তা কোথায়? না, কিন্তু সায়ন, তুমি নিজে প্রসঙ্গ তুলেছে, যে কারণে আমি আটকালাম। তুমি বললে যে কোথায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আদৌ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, সেই কারণেই তুললাম। সায়ন প্লিজ, আমাদের অন্যান্য অতিথিরাও রয়েছেন। চিকিৎসক পবিত্র গোস্বামী, তিনি কি বলেছেন, তিনি কি অভিযোগ করেছেন শোনাব। যে নারকীয় ঘটনা সামনে এসেছে, আমরা তার যে প্রতিবাদী যে মহিলা এবং তার যে সহকর্মীরা আজকে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি সংহতি জানাতে এবং প্রশাসনের কাছে আমাদের ক্ষোভ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। বললাম যে এটা একদিনের ঘটনা নয়, বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমরা নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষ। রাজাগোপাল বাবু, আপনার কাছে আসবো। সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি কবে দূর হবে? না, দেখুন, যে সমাজে এক ধরনের মানুষ নিজেদেরকে মনে করে ক্ষমতাবান, সেই ক্ষমতাটা তাদের আসছে যে রাজনৈতিক ক্ষমতার সুযোগ, এবং যে ক্ষমতাটা তাদের চলে দেওয়া উচিত ছিল 5 বছর পরে, সেটা তারা ছলে বলে কৌশলে 5 বছর থেকে বহুদিন তারা চালিয়ে যায়। বামেরা ছিল 35, এখনকার যারা আছে 15 বছর, আরও কত থাকবে তার হিসেব নেই। এই যখন একটা নতুন ক্ষমতাবান তৈরি হয়, তখন কিন্তু তারা মনে করে তারা সব আইনের ঊর্ধ্বে, এবং এই যে হসপিটালে যিনি কাজ করছেন তার কাজটা কি, মানুষের সেবা করা যে তার কাজ, সেটা উনি ভুলে যান। উনি মনে করেন তিনি একজন ক্ষমতাবান ব্যক্তি, ওনার মাথার উপরে এইসব বড় হয়েছে, তাই যা খুশি উনি করতে পারেন সেটা উনি ধরে রেখে দিয়েছেন। কোনো কিছু করলে কোনো সাজা হবে না। শুধু এই যে ধারণা, এটা ব্যাধি বললে তো হবে না, সব সমাজেতে ব্যাধি তো আমরা দেখি না। একটুখানি আটকাচ্ছি, আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্ন তুলেছেন বা প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ প্রভাবশালী যোগ। আজিজুল বাবু, আপনার কাছে আসবো। কেন এই প্রভাবশালী, এই শব্দের উৎপত্তি এবং সেখান থেকে এই বিশেষণ, এই ঘটনা কেন আসবে বলে মনে হয়? প্লিজ। আবারও বলছি, এটা সামাজিক ব্যাধি, আর এর পিছনে প্রভাবশালী যে কথাটা রাজাগোপাল বাবু বলছিলেন, এটাও আমি সমর্থন করি। কারণ এটা তো ঘটনা যে
বিলকেশ বানুর ধর্ষকদের বরণ করা হয় ফুলের মালা দিয়ে, তারা বেকসুর খালাস হয়ে যায়, তারপরে মালা দিয়ে বরণ করা। এটা তো ভারতবর্ষে ঘটেছে। তো এটা আবার কি অদ্ভুত ব্যাপার, বেকসুর খালাস জানেন কেসটা? না না, মালা দিয়ে কেসটা জানেন কি আপনি? না না না, কেসটা জানেন কি আপনি? আচ্ছা, এরপর আমি 8 জন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, গুজরাটের পুলিশ করিয়েছে। আমরা এই ঘটনাটা একটু থাকবো প্লিজ, এই ঘটনাটা এবার আমি এই ঘটনার প্রেক্ষিতে জানেন না উনি কোন কেসটাই। না না, আমি যেটা বলছি এটা তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা হলেও এটা সামাজিক ব্যাধির একটা অংশ। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কি আর রয়েছে? আমি কেন বলছি, কারণ বলছি যে এই কারণে এই যে প্রশাসনিক পদক্ষেপের বিলম্বের কথা একটু আগে আপনি বলছিলেন না, সেই প্রসঙ্গে বলি, দেখবেন আরজি করের ঘটনার পর পুলিশই সর্বপ্রথম যে অপরাধী তাকে কিন্তু, আমি বিলম্বের কথা বলিনি, আমি বলেছি যে কেন এই অভিযোগগুলো উঠবে, কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যে কারণে সায়নের কাছে প্রশ্ন করেছিলাম ফার্স্ট ট্র্যাক কোর্টে। তন্ময় বাবু আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখো, তারপরে শুনে আপনারা এইটাও ভুলে যাবেন না যে কয়েকদিন 2 মাস আগে এই কসমা ল কলেজে কি হয়েছিল, সেখানে ছিল আপনি আমাকে বলতে দিন, 3 দিন আগে হয়েছে মনোজিৎ মিশ্রকে মনে রাখুন, আপনি মনোজিৎ মিশ্র ভুলে যাচ্ছেন। এর আগে মনোজিৎ মিশ্র কে ছিল? মৃত্যু হলো। মনোজিৎ মিশ্র ছিল তৃণমূলের আশীর্বাদ ছিল, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল, তাই জন্য সে করেছিল। দুজনকে একটুখানি আটকাবো। সায়ন, এই যে প্রসঙ্গটা প্রভাবশালী যোগ, এই প্রসঙ্গটা চলে আসায় আরো কি কোথাও প্রশ্নগুলো উঠছে বা জোরালো হচ্ছে বলে মনে হয় নাকি না? সায়ন, এই সুপার স্পেশালিটি হাসপাতালটা যেখানে, সেই অঞ্চলের যে সিএমওইচ ছিলেন, সেই সিএমওইচ কে খোঁজ নিলেই তো খুঁজে পাওয়া যায়। আসলে প্রশ্ন তো খুব স্বাভাবিক। এক্ষুনি শোভেনবাবু যেটা বলছিলেন যে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ আছে, এ দায় সবার। আমরা বলছি পশ্চিমবাংলায় এতজন বিধায়ক আছে, এতজন প্রাক্তন মন্ত্রী আছেন, ওনাকেই বা এসে এখন ডিফেন্স করতে হচ্ছে কেন? ওনার পরিবারের কারোর দিকে আঙুল উঠছে বলে? এটা ভাবনার অতীত, এটা ভাবা যায় নাকি? একটা অন্য কোম্পানি থেকে হায়ার করা একজন সাফাই কর্মচারী, তার মাধ্যমে এতগুলো একটা র্যাকেট চালানো হচ্ছে। তিনি ধর্ষণে অভিযুক্ত একজন ব্যক্তি আগে থেকে, তার মাথায় হাত, একের পর এক দুর্নীতি, একের পর এক অনাচার অত্যাচার, তারপরেও কিচ্ছু করা যাবে না। তার কারণ সরকারে আছে তৃণমূল, মাথায় আছে মন্ত্রী, মন্ত্রীর সন্তান ওখানে রয়েছেন, সেই সন্তানের আশ্রয় থাকা একটু 19-20 হচ্ছে মন্ত্রী এই মুহূর্তে উনি নন, উনি প্রাক্তন মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত বিধায়ক। পশ্চিমবাংলায় আর্জিকল, সাউথ ক্যালকাটা, পাঁশকুড়া, কালকে দেখবো আমার বাড়ির লোকজনের সাথে এই ঘটনা ঘটছে। লজ্জা, ধিক্কার জানাচ্ছি। বাংলা নিজের মেয়েকেই চায়, আর বাংলার প্রত্যেক মেয়ের সাথে এই ধর্ষণের ঘটনা ঘটছে। প্রত্যেক মেয়ের সঙ্গে এই কথাটা তোমাকে উইথড্র করার জন্য অনুরোধ করবো প্লিজ আজিজুল বাবু। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, অর্থাৎ প্লিজ তন্ময় বাবু একটুখানি এই যে সায়ন প্রসঙ্গটা তুলে ধরলো, অর্থাৎ মূলত যে ঘটনা প্রভাব এবং তারই সঙ্গে র্যাকেট, এটা ভাঙা যাবে না? অবশ্যই ভাঙা যাবে, আমরাই ভাঙতে পারি। আর কবে? আমরাই ভাঙতে পারি। বিষয়টা হচ্ছে কি, এই যে সম্পদ, দেখো প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। আমি বলছি না তৃণমূল কংগ্রেস ধোয়া তুলসী পাতা, অনেক আপদ রয়েছে যারা একটা সময় অন্য একটা আগের শাসক দলের সম্পদ ছিল। এগুলো আসলে রেজিমেন্টেড পার্টি না হলে যে দোষ ত্রুটিগুলো কিন্তু বাইরে চলে আসে। কিন্তু আজ থেকে এই সরকারের আগেই 34 বছর তারা ছিল, সেই দলটা একটা রেজিমেন্টেড ব্লক, পলিটিক্যাল ব্লক। সেই স্লোগানটা মনে রয়েছে, বদলা নয় বদল চাই। রাজা গোপাল ধরবাবু, আপনার কাছে জাস্ট এক লাইনে জানতে চাইবো, প্রভাবশালী যোগ এই প্রসঙ্গটা তুললেন কেন? না দেখুন, আমি শুধু প্রভাবশালী বলিনি। প্রভাব যখন কারোর অল্প দিনেই শেষ হয়ে যায় তখন আর প্রভাব থাকে না। একজন সরকারি কর্মচারী রিটায়ারমেন্টের পর তার কোনো প্রভাব থাকে না। কিন্তু প্রভাবশালী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি, যুগ যুগ ধরে এরা শাসন করে আসছে। তারপরে যা ছবি দেখাচ্ছেন, এই লোকটা এ জানে যে আমার প্রভাব সহজে শেষ হবে না, যতক্ষণ মানুষ সচেতন হবে ততদিন শেষ হবে না। সুতরাং আমার যোগটা রয়েছে যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সেটা সুদৃঢ় ভিত্তি, সেটা কেউ নড়াতে পারে। তন্ময়বাবু প্লিজ। এইটা প্রভাবশালী এই জন্য, সন্দীপ ঘোষ চিন্তা করুন, একজন প্রিন্সিপাল, তিনি প্রাইজ পোস্টিং হাতে পেয়েছিলেন। আচ্ছা, তারপরে মনোজিৎ মিশ্রকে আপনাদের মনে আছে যে টিএমসিপি নেতা এবং তার উপরে তৃণমূলের নেতার হাত রয়েছে। এখানেও প্রভাবশালী ছাড়া তো করা যায় না। আজকে এই সুপারিনটেন্ডেন্ট, তাকে বিভিন্ন সময়ে অভিযোগ করা সত্ত্বেও তিনি কোনো তদন্ত করলেন না, কিচ্ছু করলেন না। আমাদের দেশে কিন্তু আইন আছে, পশ আইন আছে যেমন, সেখানে হচ্ছে তিনি তদন্ত করতে পারতেন। তো ওই আইন থেকে কি হবে দেশে? নতুন আইনই বা কি করবে? কার্যকর না হয়? আইন রয়েছে, কার্যকারিতা
যদি আমি মানে তৃণমূল কংগ্রেসের কথা বলি, যারা অপরাধী তাদেরকে দল কখনো সাপোর্ট করেনি, আগামী দিনে করবে না। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে। সুতরাং আমাদের এই যে 10 কোটি হতে পারে, 140 কোটি হতে পারে, যে সমস্ত সামাজিক ব্যাধির ফলে জানতে চাইছি বন্ধ হবে কবে? 1 বছর আগে বলেছিলেন এটা যেন আর হবে না, এখনো হলো কেন? বন্ধ হবে কবে জানতে চাইছি। আপনি আগে বলুন বন্ধ হবে কবে জানতে চাইছি। বাংলার মানুষ জানতে চাইছে এই জিনিস কবে বন্ধ হবে। এই জন্য আমরা বলেছি ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে বন্ধ হবে না। একটা অনুরোধ করবো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যে কথা বলেছে সেই বাক্য তুমি উজ্জ্বল করবে। বলো বলো সায়ন, বলো। দূর করুন, আপনার বন্ধ হবে না। একটু প্লিজ, আমি নিজে গলা উঁচিয়ে কথা বলতে পারছি। হ্যাঁ বলো বলো সায়ন প্লিজ। শিলাদিত্য দা, তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, আমি সবিনয় তার কাছে করজোড় করে একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি এত কিছু কপচালেন, এত কিছু বললেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের নাম ঋতব্রত ব্যানার্জি। তার নামে ধর্ষণের অভিযোগ ছিল বলে সিপিআইএম তাকে বহিষ্কার করা হয়েছিল। তৃণমূল তাকে গলায় মালা পরিয়ে নিজের দলে নিয়ে আবার তাকে রাজ্যসভার সাংসদ করেছে। বলুন এ বিষয়ে কি বলতে চান? প্রথমত উনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, তিনি অধ্যাপক হিসেবে উপস্থিত। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্টুডিওতেও নেই। কিন্তু সায়ন, আমি তোমাকে একটা অনুরোধ, না আলোচনা আসতে পারে, আমি তোমাকে একটা অনুরোধ করেছিলাম সায়ন। তুমি বলেছো রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু প্রত্যেক মহিলা সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছো, দর্শনের কথা বলেছো। এটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় সায়ন, এটা তুমিও স্বীকার করবে। আমরা এই নিয়ে আলোচনায় আসবো এবং তারই সঙ্গে কাকদ্বীপের ঘটনার দিকে নজর রাখবো। অর্থাৎ আমরা দেখেছি যে কাকদ্বীপে শিক্ষককে ঘাট ধাক্কা, যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে উঠে এসেছে, এই ঘটনা ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, এই নিয়ে আলোচনা আমরা ফেরত আসবো হাল্লা বলে। এবারে হাল্লা বলে যেদিকে আমরা নজর রাখবো কাকদ্বীপের ঘটনা। আমি একটু পরে কথা বলবো ঘটনাটা কি ঘটেছে, যা সামনে এসেছে। কাকদ্বীপ স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। ছবিটা দেখাই। ইলেকট্রনিক মিডিয়ায় ছবি কথা বলে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এত তার দাপট, একজন শিক্ষক তাকে ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে আসছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, আমরা যখন এই অনুষ্ঠান করছি, ত্রিদীপ বাড়ুই তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে কেন এই ঘটনা এবং কী বা হয়েছিল। দেখে নেব প্রতিবেদন। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে তৃণমূলের দাদাগিরির ঘটনায়। স্কুল চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাড় ধাক্কা দিয়ে মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক ন্যায় পথে চলতে চেয়েছিলেন বলেই এই আক্রমণ, এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বুধেও শোরগোল নতুন একটি ভাইরাল ভিডিও ঘিরে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে ভিডিওতে যা দেখা যাচ্ছে তার সঙ্গে সূত্রের খবরও একেবারে এক। শোনা যাচ্ছে ঠিক এভাবে আঙুল তুলেই মাঝে মধ্যেই ভয় দেখানো হতো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। কাঠগড়ায় তৃণমূল নেতা, কটাক্ষ বিরোধী শিবিরের। পড়াশোনার পরিবেশ কোথাও নেই, কটাক্ষ দিলীপ ঘোষের। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই। লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয় তো 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে? এর থেকে লজ্জার কিছু নেই, ক্ষোভ অধীর রঞ্জন চৌধুরীর। দেখুন, এর থেকে লজ্জার তো কিছু নেই। যে শিক্ষকরা একদিকে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, তাদেরকে লাঠির বাড়ি খেতে হচ্ছে। স্কুলের মধ্যেও যারা আজও শিক্ষকতা করছে, তারা ন্যায় পথে চলার চেষ্টা করলে তাদের উপরেও তৃণমূল নেতার আক্রোশ নেমে আসছে। বিচ্ছিন্ন ঘটনা, কোনো অন্যায় হয়ে থাকলে দল ব্যবস্থা নেবে, এ বিষয়ে দাবি কুণাল ঘোষের। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, যে বা যারা যদি সত্যি অন্যায় করে থাকে দল ব্যবস্থা নেবে। আহত শিক্ষককে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হলেও বর্তমানে তিনি ছাড়া পেয়েছেন। আহত শিক্ষক জানিয়েছিলেন কিছু কাগজে না পড়ে সই করতে আপত্তি করাতেই তৃণমূল নেতার এই আক্রমণ।
কিন্তু ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক। সামান্য মৌখিক বচসার জেরেই ঘাড়ধাক্কা প্রধান শিক্ষককে। শাসক শিবিরের ছত্রছায়ায় থাকেন বলেই কি এতটা সাহস অভিযুক্ত ওই তৃণমূল নেতার? কোন দিকে যাচ্ছে বাংলার স্কুলগুলির পরিবেশ? তৃণমূল নেতাদের এই বারবারন্তের শেষ কবে, কিভাবে? প্রশ্ন থাকলেও উত্তর অধরা। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আসবো এই নিয়ে আলোচনায় রাজাগোপাল ধরবাবুর কাছে প্রথমে আসবো, কারণ তার আরও একটা পরিচয় রয়েছে। তিনি লেখাপড়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত, প্রত্যেকেই জড়িত অবশ্য। সেক্ষেত্রে রাজাগোপাল ধরবাবুকে একটু অন্যভাবে প্রশ্ন করতে চাইছি। মানে আমি যদি ধরে নিই যে অর্থনীতির শিক্ষক, তিনি কিভাবে দেখছেন রাজাগোপাল বাবু এই ঘটনাটা? আচ্ছা, আমি বলি, আমার নাম রাজাগোপাল ধর চক্রবর্তী, দুটো একসঙ্গে টাইটেল। যাই হোক, কিছু যায় আসে না নামেতে। তো খুব মানে শিলাদিত্য ভীষণ কষ্ট লাগছে। মানে আমি নিজে শিক্ষক, মানে আমি যে পজিশনেই থাকি না কেন, আমার পরিচয় আমি শিক্ষক। মানে মানুষ গড়ার কারখানা, আমি একজন কর্মী। নিজেকে এটা ভেবেই আমি গর্ব অনুভব করি। কারোকে যদি কর্মী মানুষ গড়তে পেরেছি, তার আনন্দ আমার সারা জীবন থেকে যাবে। তো যেটা ঘটছে, যারা শিক্ষক বাংলায় দেখা যাচ্ছে যে তাদের কি ধরনের বিড়ম্বনা। 8-10 বছর চাকরি করার পরেও তাদের বলা হচ্ছে তোমাদের চাকরি থেকে চলে যাও, দুর্নীতি ঘটেছে। একজন প্রধান শিক্ষককে আমরা দেখছি, তাকে আমি জানি না, তার যে কোনো অপরাধও হতে পারে, তাকে এই ধরনের ঘাড় ধাক্কা দেবে একজন মস্তান, এটা ভাবা যাচ্ছে। এবং স্কুলের ভিতরে এই লজ্জায়, জানেন তো শিলাদিত্য, এই লজ্জাতে বেশ কিছু মানুষ যারা আদর্শের বিশ্বাস করে উপায় নেই, তারা ঝান্ডা তুলে, শিক্ষক হয়েও ঝান্ডা তুলে বেঁচে থাকার চেষ্টা করছে। দেখছে যে উপায় কিছু নেই হয়তো। কিন্তু যারা সে ঝান্ডা তুলতে চাইছে না, যারা মনে করছে যে শিক্ষক হিসেবে আমার মর্যাদা ওই ঝান্ডার মধ্যে নেই, আমার মর্যাদা থাকবে আমার আদর্শকে আমি যদি ডিফেন্ড করতে পারি, সেটা অনেকে পারছেন না, সেটা ব্যর্থতা। কিন্তু যাই হোক, কেউ হয়তো বলবেন যে মানুষটি প্রধান শিক্ষককে মারধর করলে তিনি তো গ্রেপ্তার হয়ে গেছে। আবার কালকে পরশু কাগজ পড়লেই দেখা যাবে, কাগজ হয়তো বেরোবে না, তিনি ছাড়াও পেয়ে গেছে। এবং যে ধরনের অন্যায় উনি করলেন, শিক্ষক মহাশয়ের উপরে যে ধরনের অত্যাচার হলো, যে ট্রমা তার উপর ঘটলো, তার পরিবার, এইটা দেখে আরো 10 জন শিক্ষক বা যারা আগামী দিনে শিক্ষক হতে চাইছে, তারা কোনো দিন এই প্রফেশনে আসতে চাই না। নিশ্চয়ই আসুক, পজিটিভিটি থাকুক, অবশ্যই করে থাকবে, যে কারণে প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্টও করেছে। আজিজুর বাবু রয়েছেন, তিনি একেবারেই শিক্ষক, তিনি অধ্যাপনা করেন। আজিজুর বাবু মানে শিক্ষক বা অধ্যাপক আজিজুর বাবুর এই ঘটনা কতটা যন্ত্রণা? আমি নিজেও স্কুলে অনেকদিন শিক্ষকতা করেছি, কলেজে পড়াচ্ছি। আমি প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, দল মতের ঊর্ধ্বে উঠে। আমি তো আগেই বলেছি, তৃণমূল মানেই ধোয়া তুলসী পাতা নয়। যারা আপদ রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, এবং গ্রেপ্তার হয়েছে। আমি আশা রাখবো এই যে ঘটনা, আমি প্রথমেই বলেছি প্রশাসনিকভাবে, মানে এটা শিক্ষাক্ষেত্রে হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে হয়েছে, কেন ঘটেছে, এই রকমের একটা ঘটনা বাংলার মানুষকে দেখতে হচ্ছে, এই সংস্কৃতির বাংলাকে দেখতে হচ্ছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত আমি মনে করি। অবশ্যই আমরা তার জন্য অপেক্ষা করব। প্লিজ আমি আসবো একটুখানি তন্ময়বাবু, সায়ন, দুজনের কাছে আসবো। আজ হচ্ছে 17 তারিখ, শুরু করলাম অনুষ্ঠানটা। আজ বাঙালির বা পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ বিশ্বকর্মা পুজো। আমরা কয়েকটা দিন একটুখানি যদি এগিয়ে যাই, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করেছি। আর যে শিক্ষকের ওপরে এই ঘটনা ঘটলো, তিনি এই ঘটনার পর কি বলছেন শোনাবো। হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে। আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বলছে কেন রিসিভ করবেন না? তখন বল প্রয়োগ করতে শুরু করলেন, আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো। চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে এখানে। ঠিক এখানেই দুটো সংক্ষিপ্ত প্রশ্ন, যার বৃহৎ উত্তর সকলে খোঁজার চেষ্টা করবে। দাপট কি করে, সাহস কোথা থেকে পায়, উত্তর খোঁজার চেষ্টা করবো। একটা তোমার কাছে আসবো, এই সাহস, এই দাপট কোথা থেকে আসে বলে মনে হয়? আমাকে প্রশ্ন করলে? হ্যাঁ শান।
কথা খুব পরিষ্কার শিলাদিত্যদা, দেখো এই যে পরিচালন সমিতিগুলো চলছে, পরিচালন সমিতির যা নির্বাচন ছিল সে তো লাটে তুলে দিয়েছে, নির্বাচনগুলো বন্ধ। এই যা যা তৃণমূল কংগ্রেসের ছোট মেজো খোকা কুচো নেতা আছে এইসব দিয়ে এখন পরিচালন সমিতি চলছে। তা পরিচালন সমিতি চালাতে গিয়ে যারা শিক্ষক নিয়োগের চাকরি বিক্রি করছিল আগে, তারা এখন স্কুলের মধ্যে ঢুকে শিক্ষকের কলার ধরছে। এই আরাবুল ইসলাম পরিচালন সমিতির মধ্যে বসেছিল ভাঙড় মহাবিদ্যালয়, আমরা তো কেউ ভুলে যাইনি। আসলে পশ্চিমবাংলার গোটা শিক্ষার দফা রফা করে দিয়ে শিক্ষকদের মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়ে এখন তৃণমূল কলারে হাত দিয়েছে, অসভ্যতামি চলছে, আর কিছু। আমরা একটুখানি আলোচনায় আসবো তন্ময়বাবু প্লিজ, আমরা দুজনের প্রতিক্রিয়া একটুখানি তুলে ধরবো। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি কি বলেছেন, আর অপরদিকে অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল তিনি বা কি বললেন শোনাবো। এর সঙ্গে যুক্ত বলেই তত সাহস পাচ্ছে। এটা এক ধরনের পরিষ্কারভাবে গুন্ডামি বলে একে, আর এই গুন্ডামিগুলো দিনের পর দিন বাড়ছে। তো এগুলো কড়া হাতে দমন করা উচিত। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের গুন্ডামির সূত্রপাত দেখা মাত্রই তাকে কড়া হাতে দমন করেছি আমরা। বাইরে থেকে উৎপাতগুলোকে আটকেছেন, কিন্তু যদি পরিচালন সমিতির মাথায় বসে থাকা সভাপতি তারা যদি মারেন, এগুলো ইমিডিয়েটলি কলেজের বাকি টিচাররা যারা আছে তাদের কড়া হাতে দমন করার জন্য যা করার তাই করা উচিত। সবটা মিলিয়ে শিক্ষাঙ্গনকে একটি সন্ত্রস্ত পরিবেশ করে তোলার সব রকমের প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলছে। এইটাই একটা প্রতীকী ঘটনা। আসলে বার্তাটা এই যে শিক্ষাঙ্গন থেকে শিক্ষাকে দূর করো, পিটিয়ে ঘাড় ধাক্কা দিয়ে যেভাবে হোক শিক্ষাকে দূর করো, এবং তার দখলদারি যেতে হবে এই সমস্ত দুষ্কৃতীদের হাতে। এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু সার্বিকভাবে একটি শাসক দল, তার শাসন ব্যবস্থা, শাসন প্রণালী এবং সেসবের মনোভাবকে প্রকাশ করে। তন্ময়বাবু দেখুন, মূল সমস্যাটা হচ্ছে যে তৃণমূলের নেত্রী একসময় বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তিনি ক্ষমতায় এসে নিজে এত বেশি গুন্ডা তৈরি করেছেন যে সেই গুন্ডারা আজকে তার কন্ট্রোলের বাইরে। সেই জন্যে এই ঘটনা একের পর এক বারবার হচ্ছে। আমি একটা কথা বলি যে 2012 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে ছাত্ররা পিটিয়েছিল, মেরেছিল। সেই কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে সুদীপ্ত শিলাদিত্য তুমি বলছো অ্যারেস্ট করা হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে বেল, মানে নাম কাগজ দেখানো হয়েছিল। আর তারপরে তো এই আরাবুল, মনে থাকবে আলিয়া ইউনিভার্সিটিতে সেখানেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। একের পর এক, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ কি, তৃণমূলের নেত্রী সেই সময় বলেছিলেন 2012 সালে যে এটা তুচ্ছ ঘটনা, এটা ছোট ঘটনা। তাহলে বার্তাটা কে গিয়েছে যে আমরা এগুলো করতে পারি, এগুলো করা যায়। তো সেই জন্য আজকে একটা পঞ্চায়েত মেম্বার, তার নিজের কতটা কি যোগ্যতা আছে আর কি শিক্ষা আছে আমি জানি না, তিনি একজন হেড স্যারকে, একটা হেডমাস্টারকে পেটাচ্ছেন। এতটা সাহস কি করে হলো? এটা হচ্ছে সেই তৃণমূলের মাথায় হাত রয়েছে তার উপরে, সেই জন্য সে করতে পারে। তিনি নিজে একজন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। আজিজুর বাবু, একই কথা বারবার বলে তো লাভ নেই। সমস্যা রয়েছে, কিছু তো সমস্যা থাকেই, সব দলই থাকে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে অনিলায়ন ভুলে গেলে তো চলবে না। বাংলায় এই শিক্ষা সায়ন আজিজুর বাবু প্রশ্ন করেছেন, আজিজুর বাবু প্রশ্ন করেছেন বাম আমলে শিক্ষার ক্ষেত্রে এই দাপট কি দেখানো হয়নি? উনি কোট আনকোট অনিলায়ন বলেছেন। সায়ন, একদমই বাম আমলে যোগ্য শিক্ষকদের তালিকা বের করা হতো, এখন অযোগ্য শিক্ষকদের তালিকা বের করা। আবার এটাও হতো ম্যানেজিং কমিটির মাধ্যমে জামাই সাজিয়েও টিচার হতে পারে না, এখন অনিলায়ন করে না। স্কুল সার্ভিসের আগে গল্পটা চ্যাটার্জি জেল খাটতো থেকে 98 পর্যন্ত শিক্ষামন্ত্রী জেল খাটছে, মনে আছে? যেভাবে পরিচালিত হতো বলছি শিক্ষামন্ত্রী জেল খাটছে, এখনো মনে আছে? সেইগুলো লজ্জা লাগে না? যেটা তুমি এখনো বললে না, যাদবপুরের ঘটনা বললে না, লজ্জা আছে? শিক্ষামন্ত্রী জেল খাটছে, মামেরা শূন্য, মানুষ শূন্য করে দিয়েছে। আপনি বলুন, আমি ইতিহাস পড়াই, আমি প্রগতি ধারাকে অস্বীকার করতে পারি না। এটা ঘটনা এখনো দুর্নীতি দূর করা যায়নি, এটা ব্যর্থতার জায়গা, এটা ব্যর্থতার জায়গা। তাই বলে অনিলায়নকে ভুলে গেলে চলবে না। একটু মনে রাখুন অনিলায়ন, কিন্তু পার্থ চ্যাটার্জি এখনো জেলার ভাত মনে রাখুন। বিলেত থেকে পাশ করে এসে ইংরেজিটা তুলে দেওয়ার ঘটনা, এটা তো বাস্তবতা।
এটা তো বাস্তবতা, এই বাস্তবতাকে স্বীকার করতে গোটা শিক্ষা ব্যবস্থাটা যে তৃণমূল তুলে দিল, না একটা জেনারেশন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে তৃণমূল, স্কুলটাকে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়। শিক্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লজ্জা আছে সন্ধ্যাবেলায়? আমি কারো ব্যক্তিগত সমালোচনা করতে চাইছি না, এটা তো নীতি ছিল গোটা শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে। আরে সেটা তো তখন বললাম যে অনিলায়ন, সেটা ব্যাখ্যা করতে হবে। দুজনের ব্যাখ্যা শুনলাম তন্ময় বাবুর কাছে। আসার আগে শুনে নেবো শান, প্লিজ একটুখানি শুনে নেবো রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র তিনি কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে, শোনাবো। আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ তারা তো স্বপ্ন দেখেন যে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হবেন, কিন্তু যে ঘটনাটা বারবার করে দাঁড়িয়ে যাচ্ছে তৃণমূল রাজত্বে সেটা হচ্ছে সমাজের যে শ্রেণী এই মুহূর্তে সমাজকে নিয়ন্ত্রণ করছে তাতে একজন নিম্নবিত্ত মানুষের মনে হতেই পারে যে পড়াশোনা করে তো আর কোনো লাভ নেই, চলুন আমরা সবাই মিলে এই ধরনের এই রাজনীতির মধ্যে এই প্রভাবশালী হওয়ার মধ্যে দিয়ে বিভিন্ন ভাবের যে রোজগারের পথ যেটা অনেক সময় হয়তো সহজ সরল নয়, এই যে জায়গাটা মানুষের সামনে বারবার উঠে আসছে, এখান থেকেই শিক্ষা দীক্ষার প্রতি সম্মান কমছে, শিক্ষক শ্রেণীর প্রতি সম্মান কমছে। আবার প্রভাবশালী যোগ, আমি প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। প্রথমেই রাজাগোপাল ধর চক্রবর্তী বাবু আপনার কাছে, আবার প্রভাবশালী যোগের অভিযোগ কেন, সংক্ষেপে? না দেখুন, মানে শুধু প্রভাবশালী যোগ দিয়ে এটা কিন্তু মানে যে সমস্যাটা আলোচনা করছি সেটা মিটবে না। ব্যাপারটা হচ্ছে যে অনিলায়ন যেটা বলা হচ্ছে সেটা বামফ্রন্টের সময় এক ধরনের প্রক্রিয়া ছিল, পার্টির লোকদেরকে নানান জায়গায় বসানো, সেখানে দুর্নীতি খুব একটা, পার্টির লোককে বসানো দুর্নীতি, কিন্তু টাকা পয়সার লেনদেন শোনা যায়নি। এবং এখনকার যেটা হয়েছে, মানে আপনি বলছেন যে এটা হতো কিন্তু টাকা পয়সার বিনিময় হতো না। বৃহত্তর আলোচনার জায়গা রাখলে ভালো হতো, আমার সময় সংক্ষিপ্ত, তাই আমি সংক্ষেপে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। আজিজুর বাবু প্লিজ এক লাইনে উত্তর। হ্যাঁ, পার্টির লোক টাকা নেওয়া হতো না, পার্টির লোকদের ঢোকানো মানেই যোগ্য লোককে বঞ্চিত করে অযোগ্য লোককে পার্টির লোক বলে ঢোকানো, ওখানেই দুর্নীতির সূচনা, ওখানেই দুর্নীতির সূচনা, এই বাস্তবতা স্বীকার করুন। প্লিজ শায়ন। আসলে যে তৃণমূল সরকারের আমলে শিক্ষামন্ত্রী জেলের ভাত খায় আর একটা গোটা শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে দিয়েছে, তারা সন্ধ্যাবেলায় বসে এরকম অসভ্যের মতো মিথ্যাচার করবে এবং অনিলায়ন করে অঞ্জলি করবে, এটাই স্বাভাবিক। বাস্তব এটাই, শিক্ষা ব্যবস্থার মাজা। কিন্তু বাস্তবের কথা তুমি বলছো 34 বছরের বাম আমলে এই অভিযোগ ওঠেনি এবং তারই সঙ্গে যে কড়া নজরে পার্টির নানান বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি, এটাকে তুমি অস্বীকার করতে পারো? আমাদের তৈরি করা শায়ন, প্রশ্নটা কিন্তু আমি অন্য করেছিলাম, পার্টির তরফ থেকে নিয়ন্ত্রণ ছিল না, এই বিষয়টা তুমি কি এড়িয়ে যেতে পারো? সংক্ষেপে বলা কি সম্ভব শায়ন এই বিষয়টা? তন্ময়বাবু দেখুন, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল এখন প্রতিযোগিতা দিচ্ছে বামেদের সাথে, বামেরা কত খারাপ কাজ করেছে এবং আমরা বেশি খারাপ কাজ করেছি। এই জন্য আমি বলছি যে বাংলার মানুষকে এখন ঠিক করতে হবে, বামেদের শূন্য করে দিয়েছেন, তৃণমূলকে শূন্য করতে হবে, করে নতুন বাংলা করতে হবে, সেইখানে বাংলা কাজ হবে, শিল্প হবে, এইগুলো করতে হবে, বাংলাকে আবার গড়তে হবে। বিজেপি করে দেবে, উড়িষ্যায় করছে, উত্তরপ্রদেশে করছে, উত্তরপ্রদেশ থেকে স্কুল সার্ভিস পরীক্ষা দিতে আসছে দলে দলে জাগে জাগে। আর আপনি ওইসব আলোচনা করলে দেখতে পাচ্ছেন 26,000 চাকরি কি অবস্থা হচ্ছে। বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে আমার বাংলাতে পরীক্ষা দিতে আসছে চাকরির জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি সমাধানও আমরা খুঁজছি। আমরা কেউ চাইবো না এই ঘটনাগুলো বারবার করে সামনে আসুক, এই ঘটনা নিয়ে আলোচনা করতে হোক, হাল্লা বলে একটা অনুষ্ঠান করতে হোক, কেউ আমরা চাইবো না। নিশ্চয়ই সুষ্ঠু সমাধানের প্রতীক্ষায় এবং অপেক্ষায় আমরা থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হাল্লা বলে আজকের মতো এ পর্যন্তই, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজের সঙ্গে।